নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এইভাবে জগতে একদিন রবির আগমন ঘটল। সেই রবি তার কিরণে চারিদিক উদ্ভাসিত করে তুলল। দিকে দিকে ছড়িয়ে গেল সেই রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতজ্ঞের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলা সাহিত্যে তার অসীম অবদানের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের এমন প্রথম ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি তার কবিতার পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীতের লেখক হিসেবে পরিচিত হন, যার সম্পূর্ণ জীবন থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদা সুন্দরী দেবীর অন্তিম সন্তান ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা একজন মহান হিন্দু দার্শনিক ও ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তার মাতা একজন গৃহিণী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মাতা পিতার সবথেকে ছোট ও আদরের সন্তান ছিলেন। তার পিতা বিভিন্ন কাজের সূত্রে প্রায়ই দেশ বিদেশ ভ্রমণে যেতেন, তাই তার বাড়ির কাজের লোকেরা তাকে বড় করে তোলেন। সেই সময় ঠাকুর পরিবার বাংলার নবজাগরণের শীর্ষে ছিল। ম্যাগাজিনের প্রকাশনা, থিয়েটার, বাংলা এবং পাশ্চাত্য সঙ্গীতের পরিবেশনা চলত প্রায়ই। এভাবে তার বাড়ির পরিবেশ কোনো স্কুলের চেয়ে কম ছিল না। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলায় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ হয়। কিশোর কাল থেকেই শুরু করলেন নিরবচ্ছিন্ন কাব্যচর্চা। মাত্র 13 বছর বয়সেই তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। 1878 সালে তিনি পড়াশোনার জন্য বিলেতে যান। তিনি ব্যারিস্টার হবেন এই অভিপ্রায়ে তাকে লন্ডন পাঠানো হয়, কিন্তু সেখানে স্বল্পকাল অবস্থানের পরে পাশ্চাত্য জীবনাচরণ, সেখানকার সাহিত্য, সংস্কৃতির খবর ও পাশ্চাত্য সঙ্গীতের সুরমোচনা নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের প্রেরণায় এবার কবির প্রাণ এলো গানের জোয়ার। রচনা করলেন অনবদ্য গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। যৌবনকালে রবি লিখে ফেলেন একের পর এক কবিতা ও বই। তার কৃতিত্বের কোনো সীমা ছিল না। 1878 খ্রিস্টাব্দে তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কমল, মানসী, সোনার তরী কাব্যসমূহ। তারপর বের হলো চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা ও কাহিনী, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি ইত্যাদি। শুধু কাব্যই নয়, বরং নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস, রসরচনা, সমালোচনা, রূপক, নাটক, শিশু সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব, শিক্ষাতত্ত্ব, সঙ্গীত, স্কুল পাঠ্য, ভ্রমণ কাহিনী, সাহিত্য ও শিল্পের প্রায় সব ক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচারণের ফলে যোগফল হলো বাংলা সাহিত্যের বর্তমান চরম উৎকর্ষ, সাধন, উন্নতি।
তিনি প্রায় 2000-এরও মতো ছবি এঁকেছেন। 1912 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় লন্ডনের ইন্ডিয়া সোসাইটি থেকে। সঙ্গে সঙ্গে পণ্ডিতের বিদগ্ধ সমাজে সাড়া পড়ে যায়। আইরিশ কবি WBH ইংরেজি গীতাঞ্জলি ভূমিকা লেখেন। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1919 খ্রিস্টাব্দে জালিওয়ালাবাগে নিরস্ত্র ভারতীয়দের ব্রিটিশ সৈন্যরা নির্মমভাবে হত্যা করলে তার প্রতিবাদে তিনি ওই উপাধি পরিত্যাগ করেন। রবীন্দ্রনাথ ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, মালয়, পারস্য প্রভৃতি দেশ ভ্রমণ করেন এবং এই সব দেশে বহু বক্তৃতা ও রচনা পাঠ করেন। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাতেই তার রচনা প্রকাশিত হয়েছে। বিশ্বের সকল দেশের বিদগ্ধ মানুষ, কবি, লেখক, বুদ্ধিজীবীরা তাকে মনীষী হিসেবে শ্রদ্ধা করেন। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর অবশেষে 1883 সালে 9 ডিসেম্বর তারিখে রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায় চৌধুরীর নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারী কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথের মোট 5 সন্তান হয়। তাদের নাম যথাক্রমে ছিল মাধুরীলতা 1886 থেকে 1918, যতীন্দ্রনাথ 1888 থেকে 1961, রেণুকা 1891 থেকে 1903, মীরা 1894 থেকে 1969 এবং সমনীন্দ্রনাথ 1896 থেকে 1907। কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমনীন্দ্রনাথ মারা যান। ভারতী পত্রিকায় 1877 সালে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন। সেগুলো ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, মেঘনাথ বধ কাব্যের সমালোচনা আর ভিখারিণী ও করুণা নামে দুটো সুন্দর ছোট গল্প। এগুলোর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সবচেয়ে জনপ্রিয়তা পায়। এরপর 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এছাড়াও পরে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত নামক আরেকটি কাব্যগ্রন্থ। নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে লেখা তার সেই বিখ্যাত কবিতা এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত ছিল। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। দেশি বিদেশি বহু জ্ঞানী গুণী ব্যক্তিত্ব এখানে শিক্ষকতা করতেন। আজ তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে খ্যাত। তার রচিত দুটি সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারতের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত ও সমাদৃত। রবীন্দ্রনাথ তার জমিদারি পরিচালনার জন্য দীর্ঘদিন বাংলাদেশের কুষ্টিয়া শিয়ালদহে কাটিয়েছেন। তার সোনার তরী কাব্যগ্রন্থ এবং বহু ছোট গল্পের রচনার পটভূমি এই শিয়ালদহ। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়াবাসী। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করে রাখেন সেগুলি হলো ইউরোপ প্রবাসীর পত্র 1881, ইউরোপ যাত্রীর ডায়েরি 1891 থেকে 1893, জাপান যাত্রী 1919, পশ্চিম যাত্রীর ডায়েরি ও জাভা যাত্রীর পত্র 1929, রাশিয়ার চিঠি 1931, পারস্যে 1936 ও পথের সঞ্চয় 1939। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসাবে। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন।
রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। তার পরবর্তীত শৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে বেলপুরের শান্তিনিকেতনে এক বিশাল জমি কেনেন। সেখানে তিনি 1888 সালে একটা আশ্রম ও 1891 সালে একটা ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। বাবার সেই কেনা জমিতে রবীন্দ্রনাথ একটা শিক্ষাকেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন। তাই প্রথমে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন পাঠ ভ্রমণ নামে একটা স্কুল, যেটা বাকি সব স্কুলের থেকে বেশ আলাদা ছিল, কারণ সেই স্কুল ছিল সম্পূর্ণ খোলা আকাশের নিচে একটা গাছের তলায়। এই স্কুল আজও বর্তমান এবং এখনও একই পদ্ধতিতে পঠন পাঠন হয় সেখানে। এই স্কুলটিকে পরবর্তীকালে 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর আরও বিস্তৃত করার উদ্দেশ্যে সেটাকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন, যেটা পরবর্তীকালে নাম রাখেন তিনি বিশ্বভারতী, যা 1921 সালে প্রতিষ্ঠা করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি আবার 1924 সালে আরেকটি শিক্ষাকেন্দ্রে প্রতিষ্ঠা করেন, যেটা ছিল শিক্ষাসত্র। তিনি এই প্রতিষ্ঠান মাত্র 7 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক কবিতা লিখেছেন, যার মধ্যে রয়েছে 1890 সালে প্রকাশিত মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা ও খনিকা কাব্যগ্রন্থ ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা। এছাড়াও পলাতক কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি। এই বইটির জন্যই তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ছোট গল্পকার। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল কঙ্কাল, নিশীথে, মণিহারা, ক্ষুদিত পাষাণ, স্ত্রীর পত্র, নষ্টনীর, কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনা পাওনা, মুসলমানের গল্প ইত্যাদি। রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্প চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন নির্মিত হয়েছে। তার গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা ও চারুলতা, তপন সিং পরিচালিত অতিথি, কাবুলিওয়ালা ও ক্ষুদিত পাষাণ, পূর্ণেন্দু পত্রী পরিচালিত স্ত্রীপত্র ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 13টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নিবন্ধ, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, 2 বোন, মালঞ্চ ও 4 অধ্যায়। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনা প্রচেষ্টা হল বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি ঐতিহাসিক উপন্যাস। চোখের বালি উপন্যাসে দেখানো হয়েছে সমসাময়িককালে বিধবাদের জীবনের নানা সমস্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও ঋতুপর্ণা ঘোষের চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন নাট্যকার ও নাট্যাভিনেতা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক মঞ্চে মাত্র 16 বছর বয়সে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ নবাব নাটকে ও পরে জ্যোতিরিন্দ্রনাথেরই অলীকবাবু নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। রবীন্দ্রনাথ 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। 1890 সালে প্রকাশিত মানসী কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড বর্জন করেন। নাইটহুড প্রত্যাখ্যানপত্রে লর্ড চেমসফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। রবীন্দ্রনাথের চিত্ত জেতা ভয়শূন্য ও একলা চলরে রাজনৈতিক রচনা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একলা চলরে গানটি গান্ধীজির বিশেষ প্রিয় ছিল, যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল
অম্লমধুর। হিন্দু নিম্নবর্ণীয়র জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে গান্ধীজি ও আম্বেদকরের যে মতবিরোধের সূত্রপাত হয় তা নিরসনেও রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে গান্ধীজি ও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অফ লিটারেচারে সম্মানিত ঘোষিত করে। বিদেশে তার রচিত গীতাঞ্জলি কাব্য বিশেষ জনপ্রিয়তা পায়। সেই সুবাদে তাকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। 1915 সালে তিনি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান, কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1930 সালে রবীন্দ্রনাথের আঁকা একটা ছবি প্যারিস ও লন্ডনে প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জাপানের ডার্টিংটন হল স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। 7ই মে 1961 সালে ভারতীয় ডাক বিভাগ সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে তার ছবি দেওয়া হয় একটা ডাক টিকিট প্রকাশ করে। জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। রোগ যেন তাকে কিছুতেই ছাড়তেই চাইছিল না। দুবার তো তিনি এমন অসুস্থ হন যার জন্য তাকে বহুদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকতে হয়। জানা যায় 1937 সালে কবি একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিকার হন। যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু 1940 সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালের 7ই আগস্ট তারিখে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। একাধারে শিল্পী, কবি, লেখক, ঔপন্যাসিক এই মহান আত্মমনের দিক থেকেও ভীষণ ভালো মানুষ ছিলেন। তার জীবনাবসান ভীষণ বড় এক ক্ষতি করে যায় বাংলা সাহিত্যের, কিন্তু তাকে আমরা সবসময় মনে রাখব তার সৃষ্টিতে। তিনি যে আমাদের প্রাণের রবি, আমাদের ভীষণ আপন ও ভীষণ প্রিয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও মহাপুরুষ বা মহামানবের জীবনী জানার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। নমস্কার।